আসসালামু আলাইকুম এভরিওয়ান। এডুসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ান নাইট প্রিপারেশনে, যেখানে আপনাদের পরীক্ষার আগে শেষ মুহূর্তে বইয়ের একটা রিভিশন ক্লাস আয়োজন করা হচ্ছে। আজকে আমরা আলোচনা ধারাবাহিকতায় কেমিস্ট্রি চ্যাপ্টার 10 ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন নিয়ে আলোচনা করব। দেখেন, রসায়নের সঙ্গে ইলেকট্রিসিটি বা কারেন্টের একটা রিলেশনের মাধ্যমে কিন্তু এইখানে আমরা এই ইলেকট্রোকেমিস্ট্রির নিউ টার্মটা পেয়েছি। এগুলো কিন্তু মডার্ন সায়েন্সের একটা আশীর্বাদ, মডার্ন সায়েন্সে কিন্তু এই জিনিসগুলো আসছে। তো যাই হোক, আমরা আমাদের অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক এই 3 সেগমেন্টের প্রশ্নোত্তরগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করি। আজকে সেইভাবেই কিন্তু আমরা তার ব্যতিক্রম নাই, আজকে আমরা সেভাবে আলোচনা করব। প্রথমে আমরা দেখি তড়িৎ বিশ্লেষ্য জিনিসটা কি। তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট আর কি। আপনারা এখন জানেন যে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বলে একটা ড্রিঙ্ক কিন্তু এখন বর্তমানে অনেক প্রচলিত, এসএমসির বা ব্লু এরকম বা আরও কি ব্র্যান্ডের আছে, ব্রুভানা, এগুলো কিন্তু বর্তমানে অনেক চলতেছে। তো আমরা এখানে ইলেকট্রোলাইট জিনিসটা কি সেটা আমরা একটু দেখে নেই, আশা করি আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে জিনিসটা। যেসব যৌগ বিগলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় ধনাত্মক বা ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ পরিবহন করে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। অর্থাৎ বিগলিত বা দ্রবীভূত অবস্থায়, এটা খেয়াল রাখবেন, এটা কঠিন অবস্থায় না, এরা কিন্তু লিকুইড অবস্থায় বা এটা কিন্তু সলিউশন অবস্থায়, সলিউট অবস্থায় ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ পরিবহন করে। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে, মানুষের শরীরের মধ্যেও কি তাহলে এরকম জিনিস আছে? হ্যাঁ, মানুষের শরীরের মধ্যেও কিন্তু ইলেকট্রিসিটি তৈরি হয়, পাস হয়। যেমন আমাদের হার্টবিটটা, সেটা কিন্তু এটা একটা ইলেকট্রিসিটি তৈরি করে, ইলেকট্রিক সিগন্যাল দ্বারা সেটা কিন্তু সারা শরীরে রক্ত পাসিং করতেছে। তো আমাদের শরীরে কিন্তু তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কিন্তু আমাদের শরীরে লবণ কিন্তু রয়েছে, আরও বিভিন্ন যে আমাদের বিভিন্ন শরীরের মধ্যে যে ফেরাস, তারপরে এরকম বিভিন্ন ধরনের আয়ন রয়েছে, এরা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য রূপে এখানে কাজ করে। তবে খুব সামান্য পরিমাণ ইলেকট্রিসিটি এখানে প্রডিউস হয় আর কি। তারপরে দেখুন, গলিত ও দ্রবীভূত লবণ, জলীয় অ্যাসিড এবং ক্ষারক দ্রবণ, এরা হলো আপনার কিছু উদাহরণ। এখন তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস জিনিসটা কি? অর্থাৎ তড়িতের সাহায্যে, তড়িৎ ইউজ করার মাধ্যমে বিশ্লেষণ করা বা দুই ভাগে ভাগ করে অ্যানালাইসিস করা, তো সেইটা ইলেকট্রোলাইসিস বা অ্যানালাইসিস আর কি। বিগলিত আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যে রাসায়নিক পরিবর্তনটা ঘটে, তড়িৎ বিশ্লেষ্য ইউজ করার ফলে আমরা যে কেমিক্যাল রিয়াকশনটা ঘটাবো, সেটাই হলো তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। যেমন সোডিয়াম ক্লোরাইড, আমরা এই যে দেখুন সোডিয়াম ক্লোরাইড আমরা এই যে এর ভিতরে রাখলাম, মনে করেন যে এটার মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইড লবণের একটা দ্রবণ করলাম, করার পরে আমরা যদি এটাকে অ্যানোড এবং ক্যাথোড দুইটা তড়িৎদ্বারের মাধ্যমে একটা ব্যাটারির সাহায্যে যুক্ত করি, সেখানে গিয়ে ইলেকট্রোলাইসিস তৈরি হবে। হওয়ার ফলে সোডিয়াম এবং ক্লোরাইড, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন কিন্তু তৈরি হয়ে যাবে। যেমন সোডিয়াম ক্লোরাইড ভেঙে সোডিয়াম আয়ন এবং ক্লোরিড আয়ন তৈরি হয়ে গেল। এই যে এই পাশে দেখুন যে এক পাশে কিন্তু ক্লোরাইড আয়ন তৈরি হচ্ছে, এক পাশে কিন্তু সোডিয়াম আয়ন তৈরি হচ্ছে, এভাবে কিন্তু হচ্ছে জিনিসটা। এই যে এই পাশে সোডিয়াম আয়ন, এই পাশে ক্লোরাইড আয়ন তৈরি হচ্ছে। তো অ্যানোডে এখানে জারণটা কি হচ্ছে? এখানে কিন্তু ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। আপনারা কিন্তু জারণ বিজারণ সম্পর্কে অলরেডি আগের চ্যাপ্টারগুলোতে পড়ে এসেছেন। তো অ্যানোডে জারণ ঘটতেছে কি? ক্লোরাইড আয়ন, এটা কিন্তু জারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ ত্যাগ করা। তো ইলেকট্রন দেখুন ত্যাগ করছে, ইলেকট্রন ত্যাগ করলে একটা ইলেকট্রন বেশি ছিল, ত্যাগ করে কিন্তু নিউট্রাল হয়ে গেছে। দুইটা ইলেকট্রন, দুইটা ক্লোরিন মিলে ত্যাগ করে 2 ইলেকট্রন, এজন্য কিন্তু নিউট্রাল হয়ে গেছে। আর ক্যাথোডে তাহলে বিজারণ হবে কি? জারণ বিজারণ আমরা জানি যুগপৎ ঘটে। তো এই ক্ষেত্রে এই যেহেতু ইলেকট্রন গ্রহণ করতেছে, ইলেকট্রন তাহলে এখন একজন ত্যাগ করতে হবে, সেটা ক্যাথোডে বিজারণ বিক্রিয়াটা হয়। ইলেকট্রন ত্যাগ করতেছে সোডিয়াম, অর্থাৎ সোডিয়াম এখানে জারক, সেই ইলেকট্রন ত্যাগ করে দেখুন H2 সোডিয়াম হয়ে গেল, বিজারক আর কি। তো এখন এই পর্যন্ত হলো। এখন আমরা তড়িৎ দ্বার জিনিসটা কি সেটা আমরা একটু দেখি। সেটা হলো যে এই অ্যানোড এবং ক্যাথোড এরাই কিন্তু আর কি তড়িৎ দ্বার। তড়িৎ বিশ্লেষণের সময় যে ধাতব দণ্ডের মধ্যে দিয়ে, দেখুন যে ধাতব দণ্ডগুলোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে বর্তনী সচল রাখে, তাই সেগুলোই হলো তড়িৎ দ্বার। অর্থাৎ আপনি যদি এই যে প্লাস এবং মাইনাসকে যদি আপনি এই তড়িৎ দ্বারের সাথে লাগান, তাহলে কিন্তু এইভাবে এখানে কিন্তু আপনার কারেন্টটা কিন্তু এই দিক দিয়ে এখানে কিন্তু ফ্লো হচ্ছে, এই দিক দিয়ে ফ্লো হয়ে এই দিক দিয়ে কিন্তু ফ্লোটা হচ্ছে। তো এই তড়িৎ দ্বারের মধ্যে দিয়েই কিন্তু আপনার কারেন্ট ফ্লোটা তৈরি হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে কিন্তু তড়িৎ দ্বার বলা হচ্ছে। তো এখন ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের আমরা একটু সূত্রটা দেখি, সেটা আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেগমেন্টে আসছে দেখতেছি। প্রথম সূত্রটা কি? দুইটা সূত্র আছে। প্রথম সূত্র হলো, তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণটা কি হবে? বিদ্যুৎ পরিবহনের সমানুপাতিক। অর্থাৎ যে আপনি বিদ্যুৎ পরিবহন বেশি করলে তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ বেশি হবে, যদি কম করেন সেক্ষেত্রে কম হবে। অর্থাৎ W ইজ প্রপোর্শনাল টু Q। ডাব্লিউটা হলো আপনার যে পরিমাণ সঞ্চিত হচ্ছে সেটা, এবং কিউ হলো তড়িৎ প্রবাহটা। তাহলে সেখানে আমরা যদি প্রপোর্শনাল চিহ্নটা উঠিয়ে দিই, তাহলে কিন্তু সমান চিহ্ন একটা নিয়ে আসলে একটা ধ্রুবক আনতে হয় জেড, যে
জেডটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা ইলেকট্রোকেমিক্যাল তুল্যাঙ্ক, ইংলিশটা যাই হোক। এখন জেডের মান দেখুন, হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে জেডের মান বা সিলভারের ক্ষেত্রে জেডের মান দেওয়া আছে, এরকম জেডের মান কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, ডিফারেন্ট হয়। আবার আই অ্যাম্পিয়ার বিদ্যুৎ টি সেকেন্ডে প্রবাহিত হলে কিউ ইকুয়াল আইটি আমরা সূত্র জানি। তো তাহলে সেক্ষেত্রে আমরা এখন বলতে পারি ডাব্লিউ ইকুয়াল জেড কিউ, এই কিউ এর জায়গায় আমরা আইটি বসালে দেখুন জেড আইটি হয়ে গেল। তো এখন তড়িৎ বিশ্লেষণের দ্বিতীয় সূত্রটা আমরা দেখি। বিভিন্ন তড়িৎ বিশ্লেষকের মধ্য দিয়ে একই সময় বাবদ একই পরিমাণ তড়িৎ প্রবাহিত করা হলে বিভিন্ন তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভরের পরিমাণ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক হয়। একই সময়ে একই তড়িৎ প্রবাহ করলে কি হবে, যা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বেশি তারটাই কি হবে, সঞ্চিত বা দ্রবীভূত হবে বেশি, এবং যারটাই কম তারটাই হবে কম। অর্থাৎ ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এম বাই ভি, যেখানে ডাব্লিউ সঞ্চিত পদার্থ, এম পারমাণবিক ভর এবং ভি হলো চার্জ। তাহলে আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা কনস্ট্যান্ট টার্ম কে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে তাহলে দেখুন এই কেটাকে আমি যদি এখানে পক্ষান্তর করে ফেলি তাহলে কিন্তু দেখুন আমরা এভাবে লিখতে পারি যে W1 বাই M1 V1 সমান হলো W2 বাই M2 বাই V2। এভাবে কিন্তু আমরা তড়িৎ বিশ্লেষণের দ্বিতীয় সূত্রটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এখন তড়িৎ বিশ্লেষণের আমরা প্রক্রিয়াটা একটু দেখি যে কিভাবে ইলেকট্রোলাইসিসটা হয়। অ্যানোডে জারণ সংঘটিত হয়, আমরা জানেন জারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ করা। তো ইলেকট্রন দেখুন মাইনাস ছিল না, ইলেকট্রন ত্যাগ করা আর কি, এই যে দেখুন ইলেকট্রন ত্যাগ করা, ইলেকট্রন ত্যাগ করেছে। তা এখানে দুইটা ক্লোরাইড আয়ন, দুইটা ক্লোরাইড আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে, করে দেখুন 2Cl মাইনাস 2 ইলেকট্রন ত্যাগ করেছে, Cl2 হয়ে গেল আর কি। আর ক্যাথোডে হলো বিজারণ অর্থাৎ ইলেকট্রন গ্রহণ। তাহলে দেখুন ইলেকট্রন একটা সোডিয়াম আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম আয়ন তৈরি হয়ে গেল। তো এখন তাহলে এইভাবে এইভাবে কিন্তু ক্যাথোড এবং অ্যানোডে যে দুইটা বিক্রিয়া হয়, এইভাবেই কিন্তু আমাদের কি হয়, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা চলে। ক্যাথোডে একটা ঘটনা, ক্যাথোডে হচ্ছে বিজারণ এবং অ্যানোডে হলো জারণ। এইভাবে দেখুন এখানে কিন্তু জিনিসটা কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। এগুলো নিয়ে কিন্তু আরও অ্যানালাইসিস রয়েছে এর পিছনে। এর আগে কিন্তু আরও কিছু ঘটনা রয়েছে, আরও কিন্তু কথাবার্তা রয়েছে, সেগুলো আমরা আসলে এখানে যেহেতু ওয়ান নাইট আমাদের টাইম কম, আপনাদের হাতেও টাইম কম, এই জন্য আমি আসলে স্কিপ করে যাচ্ছি ইন্টেনশনালি। আপনারা এরপরে যদি আপনার বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে আপনারা মেইন টেক্সটটা ফলো করবেন এবং অবশ্যই আমাদেরকে নক দিবেন। আমাদের কিউএ সেকশনে আমরা সবসময় আপনাদের পাশে রয়েছি আপনাদের যে কোনো কনফিউশন ক্লিয়ারের জন্য। নেক্সট প্রশ্ন আমরা যে গ্যালভানাইজিং কি, এটার গুরুত্ব লেখো, একটা রচনামূলক প্রশ্ন উত্তর দেখতেছেন। তো গ্যালভানাইজিং মানেই আপনারা মনে করবেন যে জিঙ্কের প্রলেপ দেওয়াটাকেই গ্যালভানাইজিং বলে। দেখুন তড়িৎ বিশ্লেষণের সাহায্যে বা ইলেকট্রোলাইসিস যেটা বললাম সেটার মাধ্যমে আমরা জিঙ্কের প্রলেপ দিলে সেটা হলো গ্যালভানাইজিং। এটা কেন করা হচ্ছে, মরিচা রোধ করার জন্য বা টেকসই ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু জিঙ্কের প্রলেপ দিই। তা দেখুন এখানে আমরা কি করতেছি, এখানে কিন্তু আমরা একটা রিয়াকশন দিয়ে দিয়েছি, মরিচা প্রতিরোধের জন্য আমরা কিন্তু জিঙ্কের প্রলেপ দিয়ে গ্যালভানাইজিং করি। দেখুন এখানে কিন্তু প্রক্রিয়াটা দেওয়া হচ্ছে, ডিগ্রেজিং, ব্রিঞ্জিং, পিকলিং, রিঞ্জিং, ফ্লাক্স সলিউশন, ড্রাইং, জিঙ্কপাত, এভাবে কিন্তু আমরা গ্যালভানাইজিং প্রক্রিয়াটা করি। বা এভাবে দেখুন মল্টেন জিঙ্কের মধ্যে আমরা কিন্তু একটা লোহার জিনিসকে চুবিয়ে তারপর উঠিয়ে ফেলে এইভাবে কিন্তু গ্যালভানাইজিং আমরা করতে পারি। এখানে অলরেডি ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া কিন্তু ইউজ করা হচ্ছে। তো গ্যালভানাইজিংয়ের গুরুত্বটা এখন কি আমরা একটু দেখে নিই। যে গুরুত্বটা হলো যে ধাতব সম্পদের ক্ষতিরোধের জন্য গুরুত্ব রয়েছে, কারণ দেখুন এই যে লোহার উপরে কিন্তু এটা আমরা এই যে দেখুন লোহা, ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড হচ্ছে মরিচার প্রক্রিয়াটা কিন্তু এখানে দেখানো হয়েছে যে মরিচা কিভাবে পড়ে। মরিচার জন্য কিন্তু আপনার পানি লাগবে, অর্থাৎ বাতাসে কিন্তু জলীয় বাষ্প দরকার এবং অক্সিজেন দরকার। এই দুইটার কোনো একটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার মরিচা পড়বে না। তো এই দুইটা নর্মালি আমরা জানি বাতাসে জলীয় বাষ্পও থাকে, অক্সিজেনও থাকে, এই জন্য মরিচা পড়ে। তো এই মরিচা থেকে লোহাকে রক্ষা করার জন্য লোহার সঙ্গে কিন্তু পানি এবং অক্সিজেন বিক্রিয়া করেই মরিচা পড়ে। তো লোহার উপর দিয়ে আমি যদি জিঙ্কের একটা প্রলেপ দিতে পারি, তো জিঙ্কের সাথে তাহলে কিন্তু আর এই অক্সিজেন বা পানি বিক্রিয়া করতে পারবে না, সো মরিচা উৎপন্ন করতে পারবে না। তো এই জন্য দেখুন ধাতব সম্পদের ক্ষতি তখন রোধ হবে। ধাতব পরমাণুকে বায়ু এবং পানির সংস্পর্শ থেকে দূরে রাখতে গ্যালভানাইজিং অপরিহার্য। বাহ্যিক প্রভাবক থেকে দূরে রাখতেও কিন্তু গ্যালভানাইজিং এর গুরুত্ব অপরিসীম। দেখুন এখানে কিন্তু কোটিং দেওয়া হচ্ছে, একটার উপর একটা কোটিং দেখুন দেওয়া আসছে, এভাবে কিন্তু গ্যালভানাইজিং করা হয়। এবার আমরা দেখব ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়া। আমি কিন্তু এখনো ডিটেলসে কিছু বলতে পারতেছি না, ডিটেলস কিন্তু আরও অনেক কিছু কথা বলা যায়, প্রত্যেকটা প্রশ্নের উপর অনেকখানি আলোচনা করা যায়, বাট ওয়ান নাইট প্রিপারেশন রিভিশন ক্লাস আমি আশা করে রাখছি যে আপনারা আমাদের মেইন কোর্সটা দেখে এসেছেন। মেইন কোর্সটা যদি দেখেন তাহলে আপনাদের মোটামুটি সব 90% প্রবলেম কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। বাকিটা কিন্তু আপনাদের নিজে থেকে একটু মাথা খাটিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে আপনারা ভালো করতে পারবেন। এখন এক্সামের টাইম, আমরা জানি যে আপনারা কিন্তু সিরিয়াসলি পড়াশোনা করতেছেন। তো ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়াটা এখন আমরা দেখি।
এটাও কিন্তু একরকম গ্যালভানাইজিং প্রক্রিয়ার সঙ্গে রিলেটেড আছে, কিন্তু গ্যালভানাইজিংয়ে জিঙ্ক ইউজ করা হয়, ইলেকট্রোপ্লেটিংয়ে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি এবং ইলেকট্রোলাইসিসের মাধ্যমে কিন্তু এটা অ্যাকচুয়ালি করা হচ্ছে। দেখুন, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকেই ইলেকট্রোপ্লেটিং বলে, আর যদি জিঙ্কের প্রলেপ দেন তাহলে সেটা কিন্তু গ্যালভানাইজিং হয়ে যাবে। তো এই প্রক্রিয়াটার বর্ণনা হলো যে ধাতুর প্রলেপন দিতে হবে তাকে তার লবণের দ্রবণে, যেমন আপনি যদি মনে করেন জিঙ্কের প্রলেপ দিতে চান তাহলে কী করতে হবে, জিঙ্ক ক্লোরাইড মানে জিঙ্কের কোনো লবণ দিতে হবে, সেটার লবণ এখানে ইউজ করে সেটার ভিতরে একটা দ্বন্দ্বকে নিমজ্জিত করে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে সংযোগ দিতে হবে। ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে আপনাকে কী করতে হবে, যে ধাতুর উপর যে ধাতুর প্রলেপন দিতে হবে সেটাকে অ্যানোড হিসেবে কাজ করবেন। মনে করেন এখানে জিঙ্ক ক্লোরাইড আপনি লবণ দিলেন, আর এখানে এটা জিঙ্ক প্লাস আয়ন দিলেন, জিঙ্ক 2+, আর এইখানে আপনি এটার উপর আপনি কী করলেন, প্রলেপ দিবেন, এটা অ্যানোড হিসেবে কাজ করবে তাহলে। আর যে দ্রবণে প্রলেপন দিতে হবে তাকে নিমজ্জিত করে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে সংযোগ দিতে হবে, এটি ক্যাথোড হিসেবে কাজ করবে। এই যে দেখুন চামচটাকে আমরা ইলেকট্রোপ্লেটিং করতে চাচ্ছি, এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানোয়নে পরিবর্তন হবে। ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে তো এইটাই হয়, আমরা একটু আগে রিঅ্যাকশনটা দেখছি। তো ইলেকট্রোপ্লেটিংয়ের এখন উদ্দেশ্যটা কি, বস্তুর উজ্জ্বলতা বাড়াতে পারবো, ক্ষয়রোধ করতে পারবো এবং মরিচা থেকে কিন্তু একে রক্ষা করতে পারবো। তো আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরীক্ষার জন্য জোর প্রস্তুতি নেন। আসসালামু আলাইকুম।